আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিন্তু ফের একবার চরম সংঘাতের আকার নিল। যে খবর বাংলাদেশ থেকে আসছে তা ভারতের জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। সেখানে বলা হচ্ছে তুরস্কের একাধিক হাই প্রোফাইল অফিসার এবার বাংলাদেশে আসছে 8ই জুলাই, এবং তারা যে ঘুরতে আসছে তা তো নয়, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি করতে চলেছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই ধরনের চুক্তি হওয়া মানে ভারত ছাড়া আর অন্য কোনো রাষ্ট্রকে যে তারা টার্গেট করছে না তা 100% নিশ্চিত। সেই প্রতিবেদনে বলা হচ্ছে হারুক গার্গুন এই নামের এক ব্যক্তি তুরস্কের, যিনি কিনা হেড অব দ্য ডিফেন্স মিনিস্ট্রি, তিনি আসছেন বাংলাদেশে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন এবং বাংলাদেশকে অস্ত্র তুলে দেওয়া যায় নাকি সেই রকম একটি হাই প্রোফাইল মিটিংও হবে বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে তারা বলছেন শুধু অস্ত্র চুক্তি করা নয়, তারা বাংলাদেশের দুটি জায়গায় ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করবেন। হঠাৎ করে বাংলাদেশ মিলিটারির সঙ্গে তারা কেন টাই আপ করবেন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তারা প্রাথমিকভাবে দুটো জায়গাকে বেছে নিয়েছেন, একটি চট্টগ্রাম, দুটি নারায়ণগঞ্জ, অর্থাৎ 2 নম্বর নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম, এই দুটো জায়গাকে বেছে তারা নিয়েছেন এবং বোঝাই যাচ্ছে এই দুটো জায়গা ভারতের অত্যন্ত ক্লোজড, ভারতের অত্যন্ত কাছে, এবং এই পুরো বিষয়টার মধ্যে এক ষড়যন্ত্র যে লুকিয়ে আছে তা তো পরিষ্কার বোঝা যায়। রিপোর্ট এটা প্রকাশ করে যে বাংলাদেশের এক ব্যক্তি আসিক মোহাম্মদ বিন হানুন, তিনি 5 দিনের সফরে তুরস্কতে গেছিলেন। সে সময় থেকেই তুরস্কের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটাকে ডেভেলপ করার চেষ্টা করেছে, আর এবার বাংলাদেশ সরাসরি তুরস্কের হাতে পায়ে ধরেছে এবং তুরস্ক কথা দিয়েছে বাংলাদেশকে তারা অস্ত্র সরবরাহ করবে। শুধু ডিফেন্স চুক্তি নয়, তারা বাংলাদেশের এরোস্পেস টেকনোলজি ওরিয়েন্টেড বুস্টআপে সাহায্য করবে, সেরকম কিন্তু অফিসিয়ালি অলরেডি জানিয়ে দিয়েছে। কিছু মাস আগে, মানে মাসও বলবো না, কিছুদিন আগে এই তুরস্কই ভারতের বিপক্ষে কিন্তু অপারেশন সিন্দুরে পাকিস্তানকে সহায়তা করেছিল। শুধু মিলিটারি সাপোর্ট দেওয়া নয়, মিলিটারি ড্রোন তারা দিয়েছে সেটা নয়, তারা দিনের পর দিন ডিপ্লোম্যাটিক স্তরেও ভারতের বিপক্ষে কিন্তু কথা বলেছে। অর্থাৎ এই তুরস্ক অফিসিয়ালি ভারত বিরোধী একটা স্ট্যান্ড কিন্তু নিয়েছে এবং ভারতের ক্ষতি করার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলোর ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কিছুটা চায় না এই ধরনের অপারেশন করতো, কিন্তু তুরস্ক এবার যেভাবে একভাবে পাকিস্তান এবং অন্যদিকে বাংলাদেশের সন্ত্রাসবাদের যে নেটওয়ার্ক সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিপদ কিন্তু এখনো শেষ হয়নি, এ খবর শেষ অবধি দেখবেন, আপনারা বুঝবেন কেন আমি বারবার ভারতের উদ্বেগের কথাটাকে হাইলাইট করার চেষ্টা করছি। সেই রিপোর্টে বলা হয়েছে তুরস্কের ইন্টেলিজেন্স এজেন্সি, তুরস্কের ইন্টেলিজেন্স এজেন্সি যা সরকারের অত্যন্ত ক্লোজড একটি শাখা সংগঠন, তারা নাকি বাংলাদেশের জামাতি ইসলামকে ফান্ডিং করছে। শুধুমাত্র ফান্ডিং নয়, এতদিন তারা ফান্ডিং করতো ধর্মীয় কারণে, এবার তারা লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে ঢাকার মগবাজারে জামাতের যে নতুন অফিস নতুন করে রেনোভেট করে তারা শুরু করেছেন, এই পুরো ফান্ডিংটাই এসেছিল তুরস্ক থেকে। অর্থাৎ পরিষ্কার ছক, বাংলাদেশকে গিলে খাও, বাংলাদেশকে র্যাডিক্যালাইজড করো, সেখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে চেষ্টা করো এবং ইসলাম ধর্মকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভারত বিরোধী চক্রান্ত করো, তা অন্তত এই মুভের পর কিন্তু এক্সপোজড হয়ে গেল। অন্য আরেকটা ভার্সানও কিন্তু উঠে আসছে। অন্য আরেকটি ভার্সান বলছে নরেন্দ্র মোদী কিছুদিন আগে যেহেতু সাইপ্রাস গেছিলেন, এই মুভটা তুরস্ক মেনে নিতে পারেনি। সাইপ্রাসের সঙ্গে তুরস্কের কিন্তু ঐতিহাসিক সময়কাল থেকে ঝগড়াঝাটি চলছে। কেন ঝগড়াঝাটি চলছে? সাইপ্রাসের মূলত দুটি অংশ দেখা যায়। একটি অংশে গ্রিক যারা নাগরিক তারা বসবাস করেন, মানে ঐতিহাসিক সময় গ্রিসে তারা ছিলেন। অন্য অংশে তুরস্কের বংশোদ্ভূত কিছু মানুষ কিন্তু বসবাস করেন। তুরস্কের পক্ষ থেকে এবার সাইপ্রাসের ওই নির্দিষ্ট অংশটাকে দখল করে রাখার চেষ্টা হয়েছে এবং সাইপ্রাস দুটো টুকরো করার চক্রান্ত তুরস্কের পক্ষ থেকে বারংবার কিন্তু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশন সিন্দুরের পর তুরস্ককে কড়া জবাব দিতে সাইপ্রাসে যান এবং বুঝিয়ে দেন ছোট্ট রাষ্ট্র সাইপ্রাসের পাশে ভারতবর্ষ থাকবে। কালকে আরো একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে গ্রিসের পক্ষ থেকে।
সেখানে গ্রিস মিডিয়া দাবি করেছে ভারত নাকি এবার তাদের হাতে একটি শর্ট রেঞ্জ মিসাইল তুলে দিচ্ছে। অর্থাৎ গ্রিস যেহেতু তুরস্কের সঙ্গে ইকোনমিক্যাল জোনকে নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে আবর্তিত, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ গ্রিসের উপর ইনভেস্ট করতে শুরু করেছে, কারণ এই গ্রিসকে দিয়ে তারা তুরস্ককে চাপে রাখতে চায়। এই মুহূর্তে তুরস্কের অবস্থাও কিন্তু অত্যন্ত শোচনীয়। দেশের মধ্যে ইন্টারনাল পলিটিক্স চরম জায়গায় চলে গেছে। এরদোয়ান মানে তুরস্কের প্রেসিডেন্ট এই ইসলামিক রাষ্ট্রে কনভার্ট করার জন্য তুরস্ককে একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছে যে সেখানকার সাধারণ মানুষও সরকার বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে গেছেন। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, এই তুরস্কের ইকোনমি কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে থাকতো ভারতের ট্যুরিস্টদের উপর। ভারতের ট্যুরিস্টরা গিয়ে ওখানে ট্যুরিজম সেক্টরের কিন্তু রেভলিউশন নিয়ে এসেছিলেন, যা অপারেশন সিন্দুরের পর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তুরস্কের অফিসিয়াল স্টেটমেন্ট কি ছিল? তারা বলেছেন তুরস্কের সাধারণ মানুষ এই অপারেশন সিন্দুর পর্ব নিয়ে এতটা জানেই না, তাই সাধারণ মানুষের সঙ্গে ভারতের কোনো দ্বৈরথ নেই, বিরোধ নেই, দয়া করে ভারতীয়রা তুরস্কতে আসুন। কিন্তু ভারতীয়রা কিন্তু তুরস্ককে বয়কট করে। পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় সেলেভি এভিয়েশন, যারা ভারতবর্ষের এয়ারপোর্ট মেনটেনেন্সের কাজ করতেন, দিনের পর দিন সেই কাজ করেছেন এবং ভারতবর্ষ যত টপ ক্লাস এয়ারপোর্ট আছে তাদের কিন্তু মেনটেনেন্স করতে সেলেভি এভিয়েশন এই প্রাইভেট লিমিটেড, যেটি তুরস্কের রেজিস্টার্ড একটি কোম্পানি, তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স কিন্তু আটকে দেওয়া হয় ভারতের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ তুরস্ক বুঝে যায় তুরস্ককে পাল্টা দিতে আসরে নেমেছে ভারত। শুধুমাত্র অর্থনৈতিকভাবে আটকে দিয়েছে তুরস্কের এই পুরো বিষয়টি সেটা নয়, ডিপ্লোম্যাটিক স্তরে যখন ভারতবর্ষ সাইপ্রাস, ভারতবর্ষ কখনো গ্রিস, কখনো আর্মেনিয়া গেল, ঠিক তখনই তুরস্ক কিন্তু বুঝে গেল ডিপ্লোম্যাটিক জায়গা থেকে তাদের এক ঘরে হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা। আর ভারতের বিপক্ষ মত তৈরি করতে তারা ইসলামিক রাষ্ট্রগুলোকে বেছে নিল। তারা জানে বাংলাদেশে এই মুহূর্তে ঢোকা সহজ, কারণ বাংলাদেশে হিজবুত ডমিনেট করছে, বাংলাদেশে জামাতের উদ্ভব হয়েছে, যে জামাত 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যে জামাত 1971 সালে পাকিস্তানের দালালি করেছে, যে জামাত বাংলাদেশের সাধারণ নাগরিকদের পাশে 1971 সালে দাঁড়ায়নি, সেই জামাতের উপর ইনভেস্ট করতে শুরু করেছে তুরস্ক। এবং মোহাম্মদ ইউনূস সেই ইসলামিক র্যাডিক্যালাইজেশনকে আরো পরের স্টেপে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ইনভেস্টমেন্টকে তুরস্ক থেকে বাংলাদেশে নিয়ে আসছেন। বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে যে কি হবে তা হয়তো মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন, কিন্তু শুধুমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে চেয়ার দখলের বৃথা চেষ্টা করার জন্য তিনি পাকিস্তানের সঙ্গে এই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন, যেই ষড়যন্ত্র দিনের শেষে সম্পূর্ণভাবে কিন্তু ব্যর্থ হবে। ভারতের কি করা উচিত? দেখুন, ভারতের অবিলম্বে বাংলাদেশকে সব দিক থেকে বয়কট করা উচিত। ইতিমধ্যেই ভারতবর্ষ ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করেছে, ইতিমধ্যেই ভারতবর্ষ বাতিল করে দিয়েছে তাদের পোর্ট এরিয়া থেকে বিজনেস। গঙ্গা চুক্তি নিয়ে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসছে। কালকে ইতিমধ্যেই ভারতবর্ষের পক্ষ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে যে গঙ্গা চুক্তি তারা নতুন করে যদি রিনিউ করে তাহলেও ভারতবর্ষকে অতিরিক্ত 30,000 থেকে 35,000 কিউসেক জল দিতে হবে, যা বাংলাদেশের কাছে পর্বত সমান ধাক্কা। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যখন এই চুক্তি করা হয়েছিল 1996 সালে, 26 বছর আগে, তখন শেখ হাসিনা ছিলেন, তার জন্য তারা অ্যাডভান্টেজ পেয়েছেন, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের অনেক বেশি জল প্রয়োজন ইন্ডাস্ট্রির পারপাসে, ইরিগেশন পারপাসে। সেই জলের যোগান দেওয়ার জন্য অবিলম্বে গঙ্গা চুক্তিকে মডিফাই করা হবে ভারতের পক্ষ থেকে, এবং 35,000 কিউসেক জল যদি অতিরিক্ত ভারত ধরে রাখে ফারাক্কা ব্যারেজকে কাজে লাগিয়ে, তাহলে বাংলাদেশের চাষবাস যেভাবে ধাক্কা খাবে তা ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে যাবে বাংলাদেশের। মোহাম্মদ ইউনূস ডিফেন্স ওরিয়েন্টেড চুক্তি করে ভারতকে চমকানি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভারত কিন্তু পাল্টা পাকিস্তানের মতোই বাংলাদেশের উপর ফিনান্সিয়াল স্ট্রাইক করা শুরু করেছে, যেই ফিনান্সিয়াল স্ট্রাইকের রেমেডি এই সরকারের কাছে নেই। তারা তো চাইলেই তুরস্কতে জিনিসপত্র বিক্রি করতে পারবেন না, তারা তো চাইলেই বস্ত্র শিল্প নতুন করে উজ্জীবিত করে তুরস্কতে পাঠাতে পারবেন না। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করলে অবস্থা যে কি হয় তা বাংলাদেশ বুঝতে পারছেন। জয়শঙ্করের ভাষায় মূল্য চোকাতে হবে যদি বন্ধুত্ব না রাখা হয়। আর এবার গঙ্গা চুক্তিকে যদি নতুন করে রিনিউ করতে হয়,
তাহলে ভারত যে শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। নয় তুমি ভারত বিরোধী ষড়যন্ত্র বন্ধ করো, নয় এই সকল অস্ত্র চুক্তি নিয়ে আমাদের চমকানো বন্ধ করো, নয় গঙ্গা চুক্তিকে বাতিল করো। যে কোনো একটা বেছে নাও। দিনের পর দিন তুমি চায়নাকে সেভেন সিস্টার্সে ডেকে আনবে, তুমি লালমনিরহাটে এয়ারবেস তৈরি করাবে চায়নাকে দিয়ে, তুমি পাকিস্তানের সঙ্গে অস্ত্র চুক্তি করবে, তুমি তুরস্কর সঙ্গে অস্ত্র চুক্তি করবে। তোমার টার্গেট পয়েন্টে ভারত, তা এখন সকলে বুঝতে পারছে। আর ভারতের মতো একটা প্রভাবশালী দেশ, তুমি সেই দেশের সঙ্গে লড়াই করছো, তার তো ক্ষতিপূরণ তোমাকে দিতে হবেই। আজ অবধি তুমি ভারতের এক চুলো ক্ষতি করতে পারোনি। তুমি হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছো? হাসিনা তোমাদের দেশে কারাদণ্ড হয়েছে বলে প্রচার করে দিয়েছো। হাসিনাকে নিয়ে কত লম্ফঝম্প করলে, কত দৌড়ঝাঁপ করলে। আজ অবধি হাসিনার বিপক্ষে তুমি একটা স্টেপ নিয়ে দেখাতে পেরেছো? তোমার এই দম নেই। আর দম ফুরিয়ে গেছে বলেই কখনো তুরস্ক, কখনো চায়না, কখনো পাকিস্তান, কখনো ভারতকে বাইপাস করে নতুন সংগঠন তৈরি খেলা তুমি করছো, যা আলটিমেটলি বিফলে যাবে যদি ইন্ডাস ওয়াটার ট্রিটির মতো ভারতবর্ষ গঙ্গা ওয়াটার ট্রিটি এক ঝটকায় বন্ধ করে দেয়। এবার কিভাবে সামলাবে, কি করবে? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা যেভাবে মোহাম্মদ ইউনূস খেললেন, তার সুদূর প্রসারী এফেক্ট কিন্তু এই বাংলাদেশে পড়বে। তা আপনারা লিখে নিন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।